নমস্কার। আজকের আলোচনার বিষয় রিডার রেসপন্স থিওরি বা পাঠক প্রতিক্রিয়া তত্ত্ব। এই বিষয়টা শুরু হয়েছিল 20 শতকের দ্বিতীয় দশকে, কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে বিষয়টি অত্যন্ত আলোচিত একটি বিষয়, বহু চর্চিত একটি বিষয়। তাহলে এখন আসা যাক পাঠক প্রতিক্রিয়া বলতে আমরা কি বুঝবো, বা রিডার রেসপন্স থিওরি বলতে আমরা কি বুঝবো। বিষয়টাকে যদি এভাবে বলি, বা সংজ্ঞাটা যদি আমরা এরকম করে বলি যে পাঠককে কেবলমাত্র পাঠক হিসাবে না দেখে একটি টেক্সটের নানা রকম অর্থ সৃষ্টিকারী আগ্রহী পাঠকের সক্রিয় অংশগ্রহণ করা হয় যে তত্ত্বে, তাকেই আমরা বলি রিডার রেসপন্স থিওরি বা পাঠক প্রতিক্রিয়া তত্ত্ব। এই তত্ত্বে মূলত পাঠকের চিন্তা, ভাবনা, অনুভূতিকেই গুরুত্ব দেওয়া হয়। এবার এই বিষয়টার ইতিহাসে একটু যাওয়া যাক, অর্থাৎ এটা কেমন করে সৃষ্টি হচ্ছে, তার বিকাশ কিরকম, এই প্রসঙ্গে এখন আলোচনা করব। আমরা দেখতে পাই যে প্রাচ্য দেশীয় আলংকারিক আচার্য ভরতমুনি তার নাট্যশাস্ত্রে রসের প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে সহৃদয় হৃদয় সম্বাদী পাঠকের কথা বলেছেন। আবার আলংকারিক অভিনবগুপ্ত তিনিও রস প্রসঙ্গে পাঠক বা দর্শকের গুরুত্বকে স্বীকার করেছেন। যেহেতু এই বিষয়টি রিডার রেসপন্স থিওরি, সে কারণে আমরা একটু পাশ্চাত্যের দিকে বেশি তাকাবো। যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব বা যাদের মাধ্যমে এই থিওরিটি বিকাশ লাভ করছে, আমি তাদের কথা এখানে লিখে দিয়েছি। পরপর দেখতে পাচ্ছেন যে হাইডেগার, গাদামার, এখানে অনেকের নাম আইজার, ভ্লাদিমির প্রফ, জেরাল্ড জেনে, জেরাল্ড প্রিন্স, স্টানলি ফিস এবং মাইকেল রিফাটার। তো হাইডেগার তিনি বলছেন, মানুষ আছে বলেই পৃথিবীর অস্তিত্বের অর্থ আছে। অর্থাৎ মানুষ যেভাবে পৃথিবীকে দেখবে, সেভাবে পৃথিবী তার কাছে উপস্থিত হবে। তাহলে এই তত্ত্বে মানুষ যেভাবে পৃথিবীকে দেখছে, সেই ব্যাপারটি পাঠক এবং টেক্সটের সম্পর্কের মধ্যেই বিবৃত হচ্ছে। তারপরে আমরা পাচ্ছি সমালোচক গাদামার। তিনি একটা অদ্ভুত কথা বললেন। ব্যাপারটি কিরকম? তিনি পঠন তত্ত্বকে পাঠের অর্থ এবং তাৎপর্য কি, এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। অর্থ হচ্ছে অতীত ও বর্তমানের কথোপকথনের সৃষ্টি। এবার আসা যাক গাদামারের প্রসঙ্গে। গাদামার তার পঠন তত্ত্বে পাঠ কি, তার তাৎপর্য কি, এই প্রশ্নের মুখোমুখি পঠন তত্ত্বটাকে দাঁড় করিয়ে দিলেন। এখন অর্থ হচ্ছে অতীত ও বর্তমানের কথোপকথনের সৃষ্টি। তিনি বলছেন যে পাঠক তার টেক্সটকে প্রশ্ন করবেন, তিনি যেভাবে যে প্রশ্ন করছেন ঠিক সেভাবে তিনি টেক্সট থেকে উত্তরটা পাবেন। যেমন টেক্সটটা কোন সময়কার, টেক্সট কিভাবে বিশ্লেষণ হয়েছে, টেক্সট তার পাঠকের দ্বারা কতখানি সমাদৃত হয়েছে। প্রসঙ্গত গাদামার পাঠকের সময়, সমাজ
অর্থনীতি, রাজনীতি এবং পরিপ্রেক্ষিতকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি দেখিয়েছেন সমাজ ও যুগের পরিপ্রেক্ষিতে অর্থ বদলাচ্ছে, টেক্সট গতিশীল হচ্ছে, উভয়ের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। এরপরে এলেন আর এক বিখ্যাত চিন্তক বা চিন্তাবিদ, তিনি হচ্ছেন আইজার। আইজারের তত্ত্ব হচ্ছে রিসেপশন থিওরি। আমি বিষয়গুলো একটু লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। রিসেপশন থিওরি বা গ্রহণ তত্ত্ব। তো আইজার দুরকম পাঠকের কথা বললেন, ইমপ্লয়েড রিডার অর্থাৎ কল্পিত পাঠক। এরা হবেন টেক্সটের দ্বারাই সৃষ্টি, অর্থাৎ টেক্সট নিজেই এই ধরনের পাঠক তৈরি করবেন। কিভাবে না, টেক্সটের মধ্যে যে উত্তর প্রত্যুত্তর আছে তার দ্বারা এই ইমপ্লয়েড রিডার বা কল্পিত পাঠক সৃষ্টি হবেন। আরেক পাঠক হচ্ছেন অ্যাকচুয়াল রিডার বা প্রকৃত পাঠক। ইনি তার পূর্বের অভিজ্ঞতা দিয়ে টেক্সটকে পড়বেন, বুঝবেন, তাকে কংক্রিটাইজ করবেন এবং টেক্সটের মধ্যে যে তথ্য আছে, ঘটনা আছে, এগুলো যে সম্ভাবনাগুলোর সৃষ্টি করবে তার থেকে পাঠক তার ইচ্ছে মতো একটা বিষয়কে বেছে নেবেন। এক্ষেত্রে পাঠক আরেকটি কাজ করবেন, টেক্সটের ভিতরে থাকা এই যে এক্সপ্লিসিট মিনিং এবং ইমপ্লিসিট মিনিং অর্থাৎ সরব অর্থ আর নীরব অর্থ, এই দুটোর মেলবন্ধন করবেন। তাতে কি হবে না, তাতে পাঠকের চোখের আড়ালে থাকা বিষয়টা স্পষ্ট হবে, তিনি সমস্তটা বুঝতে পারবেন এবং তার সময়কালে যা কিছু ঘটছে, সমাজ তার সময় নির্ভরে যা কিছু ঘটছে সবটাই তার আয়ত্তাধীন থাকবে। প্রসঙ্গত আমরা আর কয়েকটা বিষয় জেনে নেব, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কস, ভ্যাকেন্সি, রেফারেন্সিয়াল ফিল্ড এবং ওয়ান্ডারিং ভিউ পয়েন্ট। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা আর কিছু নয়, টেক্সটের মধ্যে যেটা ফাঁক সেটা হচ্ছে ব্ল্যাঙ্কস। পাঠক সেই ব্ল্যাঙ্কগুলো পূরণ করবেন, তাতে করে কি হবে না, ইমপ্লয়েড যে ফিল্ড যেটা আছে বা এই রেফারেন্সিয়াল ফিল্ড, এই রেফারেন্সিয়াল ফিল্ড তৈরি হবে। এই রেফারেন্সিয়াল ফিল্ড যখনই তৈরি হয়ে গেল তখন পাঠকের কল্পনায় টেক্সটের একটা ছবি ধরা পড়বে আর সেখান থেকে আমরা পেয়ে যাব ওয়ান্ডারিং ভিউ পয়েন্ট। বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল। আর এই ব্ল্যাঙ্কস যখন পূরণ হয়ে যাচ্ছে তখন ভ্যাকেন্সি বলে আর কিছু থাকবে না। তার ফলে পাঠক কি করবে, তার পাঠকে নিজের অভিজ্ঞতা দিয়ে আরো বেশি সমৃদ্ধ করবে, আরো তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর পরের চিন্তাবিদ হচ্ছেন ভ্লাদিমির প্রফ। তিনি ন্যারেটিভ বা কথকের বিবৃতি আর মোটিভ, এই দুটো কথা বললেন। মোটিভ হচ্ছে পুনরাবৃত্ত। তিনি এটা বললেন যে ন্যারেটিভ মোটিভের উপর নির্ভর করে। লোককথায় যে রাজা, রানী, রাজপুত্র, এই সমস্ত চরিত্র এবং তাদের কার্যকলাপ থাকে, সেটাই হচ্ছে আখ্যানের প্রধান বিষয় এবং এটা পাঠকের কাছে প্রথাসিদ্ধ বা স্বতঃসিদ্ধ। সেক্ষেত্রে পাঠকের
কোনো গুরুত্বই থাকে না। পরবর্তীতে আমরা পাচ্ছি জেরাল্ড জেনে। তার ন্যারেটিভ ডিসকোর্স বলে একটি বই আছে, সেখানে তিনি তিনটি কথা বললেন। সেই তিনটি কথা হচ্ছে, সাহিত্য পাঠকে টেক্সট ভিত্তিক হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, টেক্সটের বিষয়কে কথক পাঠকের কাছে পৌঁছে দেবেন। আর তৃতীয় কথা হচ্ছে, এক্ষেত্রে পাঠককেই গুরুত্ব দেওয়া হবে। তারপরে যাকে পাচ্ছি তিনি হচ্ছেন জেরাল্ড প্রিন্স। তিনি দুরকম পাঠকের কথা বললেন, যেমনটা আমরা আইজারের ক্ষেত্রে পেয়েছিলাম। তার এক ধরনের পাঠক হচ্ছে ভার্চুয়াল রিডার, অপ্রত্যক্ষ পাঠক। কেমন? এখানে ওই আখ্যান নিজেই এই ধরনের পাঠক তৈরি করবেন। আর আইডিয়াল রিডার বা প্রকৃত পাঠক তিনি কি করবেন না, তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে, পূর্ব অভিজ্ঞতা দিয়ে টেক্সটটাকে ভালো করে পড়বেন এবং তার ফলে একটা পাঠক একটা নিজস্ব ধারণা লাভ করবে, তিনি তার মতামত ব্যক্ত করতে পারবেন। এরপরে আমরা পাই স্ট্যানলি ফিশ। তিনি টেক্সটকে বললেন একটা স্থায়ী মাধ্যম, আর পাঠক এবং লেখকের যে সৃজনী সত্তা তার উপর তিনি জোর দিলেন। এক্ষেত্রে আরেকটা কথা বলা ভালো, সেটা হচ্ছে ভাষা। তার মতে ভাষাটিকে পাঠক যেন যথাযথভাবে জানেন। কেন? কোনো ভাষা কিভাবে অর্থ সৃষ্টি করে এই জ্ঞান পাঠকের থাকা দরকার। এখানে আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা কি? পাঠক আগে না পাঠ আগে? এই প্রসঙ্গে তার মত হচ্ছে যে টেক্সট সে যেমন তার পাঠককে শিখিয়ে পড়িয়ে নেবে না, প্রভাবিত করবে না, ঠিক তেমনি পাঠক যে পরিস্থিতিতে কোনো টেক্সট পড়ছেন সেই পরিস্থিতির দাবি মেনে তার কাছে যে অর্থটি স্পষ্ট বা যথাযথ বলে মনে হচ্ছে সেটাকেই তিনি গ্রহণ করবেন। এটাই হচ্ছে রিডার রেসপন্স থিওরির মূল কথা। এক্ষেত্রে আর তিনটে বিষয় পাঠক সতর্কভাবে মনে রাখবেন। সে তিনটে কি? সোশিয়াল, কমিউনাল অ্যান্ড কালেকটিভ। আমি এখানে লিখে দিচ্ছি, সোশিয়াল, কমিউনাল অ্যান্ড কালেকটিভ। এই তিনটি বিষয় যদি তিনি যথাযথভাবে খেয়াল রাখেন, তার আয়ত্তে থাকে, তাহলে তিনি টেক্সটের প্রকৃত অর্থ বুঝতে পারবেন, তিনি তার অনুভূতি ব্যক্ত করতে পারবেন। তারপরেই আমরা পাচ্ছি অষ্টম যে চিন্তক বা চিন্তাবিদ, তিনি হচ্ছেন মাইকেল রিফাটার। এই মাইকেল রিফাটারের বক্তব্য হচ্ছে, একটা কবিতার টেক্সটকে আমরা যদি কেবলমাত্র জ্ঞানের ভাণ্ডার হিসাবে দেখি, তাহলে আমাদের জানাটা আংশিক হবে। কারণ সেই জানাটা কেমন? সেই জানাটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে প্রকৃত পাঠটা কি হবে? প্রকৃত পাঠ হচ্ছে ব্যাকরণের নিয়মকানুন মেনে বা ব্যাকরণকে আঁকড়ে ধরে নয়, কিংবা প্রথাগত যে অর্থ তাকে পুরোপুরি আশ্রয় করেও নয়।
যে বিশেষ বিশেষ সংকেত বা প্রতীক আমরা পাচ্ছি, বা সংকেতের বা প্রতীক আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দিয়ে কবিতাকে বিচার করতে হবে, তার টেক্সটকে অনুধাবন করতে হবে। তবেই পাঠক তার যথার্থ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবেন। তাহলে এই বন্ধুরা, এই রিডার রেসপন্স থিওরিতে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা যদিও অনেক আগের, কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু আলোচিত, বহু চর্চিত একটি বিষয় বলে মনে হয়েছে। এবং এখানে যে যুক্তি, চিন্তা, অনুভূতির কথা বলা হয়েছে, যে বাস্তবায়নের কথা বলা হয়েছে, বাস্তব জীবনের সঙ্গে আমাদের দেখার দৃষ্টিভঙ্গির বা আমাদের যে মনোভাব, তার যে মিল দেখানো হচ্ছে, সেটাই আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর প্রায় সমস্ত চিন্তাবিদের চিন্তার বিষয় বলে বিবেচিত হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত। এই আলোচনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।